হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা ভারতের ইতিহাসের ওয়ান শটের ক্লাসে ভারতের জাতীয় কংগ্রেসটা পুরোটা শেষ করব। ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, রেল এবং এসএসসিআর, তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর বিগত যে কোনো পরীক্ষাতে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো না কেন, এই ভারতের ইতিহাসের ভারতের জাতীয় কংগ্রেস টপিক থেকে একটা কি দুটো প্রশ্ন অবশ্যই আসে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই টপিকটা আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য যেহেতু হট টপিক, এই ক্লাসটা তোমরা অবশ্যই সেভ করে রেখে দেবে যে কোনো পরীক্ষার আগে একবার করে রিভিশন দেওয়ার জন্য। এর আগের দিন ভারতের ইতিহাসের ওয়ান শটে আমি গভর্নর জেনারেলের ভাইসরয়ের ক্লাস করিয়েছি। তোমাদের একটা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে ভারতের ইতিহাস ওয়ান শট বলে। এই প্লেলিস্টে তোমরা ভারতের ইতিহাসের এই টপিক ওয়াইজ ওয়ান শটগুলো সব কটা পাবে। ভারতের জাতীয় কংগ্রেস এর প্রত্যক্ষ অগ্রদূত সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে বলা হয়, অর্থাৎ ভারত সভাকে বলা হয়, যেটা 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আনন্দমোহন বসু তৈরি করেছিলেন। কংগ্রেস প্রতিষ্ঠার মহড়া বলেছিলেন ডক্টর অমলেশ ত্রিপাঠী 1883 সালের সর্বভারতীয় জাতীয় সম্মেলনটাকে। এই সম্মেলনটা হয়েছিল অ্যালবার্ট হলে, অ্যালবার্ট হল কলকাতাতে। সেই কলকাতার অ্যালবার্ট হলে 1883-তে সর্বভারতীয় যে জাতীয় সম্মেলন হয়েছিল সেটাকে অমলেশ ত্রিপাঠী বলেছিলেন কংগ্রেস প্রতিষ্ঠার মহড়া। প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নাম ছিল, পরবর্তীতে দাদাভাই নওরোজির পরামর্শে এটার নাম রাখা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই কংগ্রেস শব্দের উৎস হচ্ছে উত্তর আমেরিকার সংবিধান, যার অর্থ জনগণের সমাবেশ। ন্যাশনাল কংগ্রেস শব্দটাকে প্রচার করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্য বেঙ্গলি পত্রিকার মাধ্যমে। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল ও হিউম, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি একজন অবসরপ্রাপ্ত আইসিএস কর্মকর্তা ছিলেন, পাশাপাশি একজন পক্ষীবিদও ছিলেন। আর এই অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 28 থেকে 30 ডিসেম্বর 1885-তে হয় গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বাইতে। পুনেতে আগে হওয়ার কথা ছিল, কিন্তু কলেরার প্রাদুর্ভাবের জন্য সেখানে হয়নি, বোম্বাইতে হয়েছিল। প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। প্রথম সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ইনি 1885 থেকে 1906 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। প্রথম অধিবেশনে প্রতিনিধি ছিল 72 জন। প্রথম মনোনীত আর সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন এই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। যেহেতু প্রথম সভা 1885-তে হয়েছিল, তাই প্রথম অবস্থায় তিনি মনোনীত ছিলেন, কিন্তু তার পরবর্তীতে তিনি সভাপতি হয়ে যান। ওই জন্য উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম মনোনীত সভাপতিও হতে জিজ্ঞাসা করলেও বলতে হবে। কনিষ্ঠতম সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ 35 বছর বয়সে সভাপতি হয়েছিলেন। প্রথম পার্সি সভাপতি দাদাভাই নওরোজি। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি 1887 সালের অধিবেশনে সভাপতি হয়েছিলেন, যেটা বসেছিল মাদ্রাজে। প্রথম ইউরোপীয় বা ইংরেজ সভাপতি জর্জ ইউল 1888 সালে এলাহাবাদের অধিবেশনে হয়েছিলেন সভাপতি। প্রথম নারী সভাপতি অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতার অধিবেশনে সভাপতি হয়েছিলেন। প্রথম ভারতীয় নারী সভাপতি সরোজিনী নাইডু 1925 সালের কানপুরের অধিবেশনে সভাপতি হয়েছিলেন। প্রথম ভোটাভুটিতে নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বসু, কেননা 1939 সালে পট্টবী সীতারামের বিরুদ্ধে তিনি ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন ত্রিপুরী কংগ্রেসে। তার আগে হরিপুরাতে যে কংগ্রেসটা হয়েছিল 1938 সালে, সেখানে তিনি নির্বাচিত হয়েছিলেন সর্বসম্মতিক্রমে। তো সেটা ভোটাভুটিতে হয়নি, সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হয়েছিলেন বটে, কিন্তু ওটাকে আমরা অনেক সময় মনোনীতই ধরবো, কেননা সর্বসম্মতি করে নির্বাচিত হয়েছিলেন, কোনো ইলেকশন সেখানে হয়নি, ভোটাভুটি সেখানে কিন্তু হয়নি। তো প্রথম ভোটাভুটিতে নির্বাচিত যদি বলা হয় তাহলে সেটা ত্রিপুরী কংগ্রেস 1939 হবে। সবচেয়ে দীর্ঘমেয়াদী সভাপতি পরাধীন ভারতে মাওলানা আবুল কালাম আজাদ 1940 থেকে 45 পর্যন্ত ইনি সভাপতি ছিলেন, কেননা ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অধিবেশন বসেইনি। গ্রামাঞ্চলে আয়োজিত প্রথম অধিবেশন ফৈজপুর অধিবেশন, যেটা 1936-এ মহারাষ্ট্রতে হয়েছিল। স্বাধীনতার সময় 15ই আগস্ট 1947-এ সভাপতি আচার্য জে.বি. কৃপালিনী ছিলেন। আর স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস অধিবেশনের সভাপতি ডক্টর পট্টবী সীতারামাইয়া 1948 সালে জয়পুরের অধিবেশনে সভাপতি হয়েছিলেন। আর সবচেয়ে বেশিবার অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতাতে, 10টা মোট
বিশেষ বার্ষিক বা বিশেষ অধিবেশন হয়েছিল। এরপর আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধিবেশন দেখে নেব। তার আগে কংগ্রেস সংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক জাতীয় কংগ্রেসকে নিয়ে বিভিন্ন উক্তি করেছেন, সেগুলো একবার দেখে নেব। কংগ্রেস অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি। আচ্ছা, এই ভিডিওর পিডিএফটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো, আর আমি ভিডিও শেষকালে বলে দিচ্ছি এই পিডিএফ তোমরা কোথায় পাবে, কোন জায়গা থেকে গেলে এই পিডিএফটা পড়তে পারবে। তো দেখো, প্রথম যে উক্তিটা, কংগ্রেস অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি, মাইক্রোস্কোপিক মাইনরিটি, এটা বলেছিলেন লর্ড ডাফরিন। কংগ্রেস তার পতনের দিকে ঢলে পড়ছে, ভারতে আমার বড় ইচ্ছা প্রতিষ্ঠানটা শান্তিপূর্ণ মৃত্যুতে সাহায্য করা, এটা লর্ড কার্জন বলেছেন। কংগ্রেসের অধিবেশন হলো 3 দিনের তামাশা, অশ্বিনী কুমার দত্ত বলেছেন। কংগ্রেস হলো বাৎসরিক তামাশা বা উকিলরাজ, এটা বলেছেন ডক্টর অনিল সিল। কংগ্রেস আসলে অস্ত্র ছাড়াই একটা গৃহযুদ্ধ, এটা স্যার সৈয়দ আহমেদ খান বলেছেন। কংগ্রেস আসলে আংশিক সময়ের রাজনীতিকদের দল, এটা বলেছেন ডক্টর সুমিত সরকার। কংগ্রেস অধিবেশন প্রস্তুত করা হলো বিয়ে বাড়ির আয়োজন করার মতো, এটা বলেছেন জুডিথ ব্রাউন। 1885 1905 খ্রিস্টাব্দ, এই সময়টায় ভারতের জাতীয় আন্দোলনের ভিত্তি স্থাপনের যুগ, এটা বিপিন চন্দ্র বলেছেন। এরপর তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, কে ভারতের জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ বলেছেন, এইটা তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমরা এবারে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো দেখে নিই। দেখো, প্রথম অধিবেশন তাহলে 1885-তে হয়েছিল, যেখানে সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রথম মনোনীত সভাপতি এবং প্রথম বাঙালি সভাপতি। কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রথমে পুনেতে হওয়ার কথা থাকলেও কলেরার কারণে স্থানান্তরিত হয়েছিল। মাত্র 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে বোম্বাই থেকে 38 জন, মাদ্রাজ থেকে 21 জন, আর বাংলা থেকে 3 জন সদস্য ছিলেন। মুসলিম সদস্য ছিলেন 2 জন, বদরুদ্দিন তৈয়বজি আর রহমতুল্লাহ সায়ানি। গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটেছিল? দাদাভাই নওরোজির প্রস্তাবে সংগঠনের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন থেকে বদলে ভারতীয় জাতীয় কংগ্রেস রাখা হয়। এরপর দ্বিতীয় অধিবেশন কলকাতায় বসে 1886 সালে, যেখানে সভাপতি হন দাদাভাই নওরোজি, প্রথম পার্সি সভাপতি। এই অধিবেশন থেকে সাধারণ জনগণের জন্য কংগ্রেসের দরজা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়। সাধারণ জনগণ, এর আগে আসলে যত রাজনৈতিক সংগঠন ছিল সেখানে সাধারণ জনগণরা অংশগ্রহণ করতে পারতো না। তো জাতীয় কংগ্রেসকে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন করার জন্য এই অধিবেশন থেকে সাধারণ জনগণের জন্য কংগ্রেসের দরজা খুলে দেওয়া হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার গঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিল। ভারত ভাইসরয় লর্ড ডাফরিন কংগ্রেস প্রতিনিধিদের জন্য একটা গার্ডেন টি পার্টিও আয়োজন করেছিলেন। তারপর তৃতীয় অধিবেশন বসে 1887 সালে মাদ্রাজে, যেখানে সভাপতি হন বদরুদ্দিন তৈয়বজি, যিনি কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হন। মুসলমানদের জাতীয় আন্দোলনের মূল স্রোতে আর কংগ্রেসের সাথে হাত মেলাতে আহ্বান জানানো হয় এই অধিবেশনে। এই অধিবেশনে প্রথমবার বিষয়ের উপর বাংলায় আর আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখা হয়। সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা তোলার সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু খুব কম পরিমাণে। এলাহাবাদ অধিবেশন তারপরে 1888-তে, যেখানে সভাপতি হয় জর্জ ইউল, কংগ্রেসের প্রথম ইউরোপীয় বা ব্রিটিশ সভাপতি। সরকারি কর্মচারীদের কংগ্রেসে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এই অধিবেশনে। তারপরে বোম্বাই অধিবেশন 1889-এ, যেখানে সভাপতি হন স্যার উইলিয়াম ওয়েডারবার্ন, অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার। এখানে গুরুত্বপূর্ণ ঘটনা বলতে এই অধিবেশনে প্রথমবার নারী প্রতিনিধিরা যোগদান করেন। উপস্থিত নারীদের মধ্যে অন্যতম ছিলেন স্বর্ণকুমারী দেবী, কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, এবং পণ্ডিতা রমাবাই। 21 বছর বয়সীদের ভোটাধিকারের দাবিও তোলা হয় এই অধিবেশনে। এরপরে নাগপুর অধিবেশন 1891, যেখানে সভাপতি হয় পি আনন্দ চার্লু। এই অধিবেশনে প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে কংগ্রেসের নামের সাথে এই জাতীয় বা ন্যাশনাল শব্দটা চিরতরে যুক্ত থাকবে। এরপরে যে অধিবেশনগুলো হয় সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য নয়, বা আমাদের পরীক্ষার জন্য সেরকম ইম্পর্টেন্ট না। তবু আমি বলে দেব কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল এবং কারা সভাপতি হয়েছিলেন। এই জিনিসগুলোকে তোমরা একটু মনে রাখলেও মনে রাখতে পারো। 1892 এলাহাবাদে হয়েছিল, সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য। 1893 লাহোরে দাদাভাই নওরোজি, 1894 মাদ্রাজে অ্যালফ্রেড ওয়েব, আর 1895 পুনা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে কলকাতা অধিবেশন 1896, এটা খুব গুরুত্বপূর্ণ। রহমতুল্লাহ এম সায়ানি হয়েছিলেন সভাপতি, কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি। গুরুত্বপূর্ণ ঘটনা এখানে কি হয়েছিল? ভারতের জাতীয় গান যে বন্দে মাতারাম,
যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেই গানটা এই অধিবেশনে প্রথম পরিবেশিত হয় এবং সেই গানটা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দাদাভাই নওরোজির ড্রেন অফ ওয়েলথ বা সম্পদ নির্গমন যে তত্ত্ব, সেটাকে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে গৃহীত এবং সমর্থন করে এই অধিবেশনে। এরপরে আরো কিছু অধিবেশন হয় যেগুলোতে কম বেশি ছোটখাটো জিনিসপত্র হয়েছিল, বাট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট না। 1897 অমরাবতীতে হয়েছিল, শ্রী শঙ্করন নায়ার ছিলেন সভাপতি। 1898 মাদ্রাজে আনন্দমোহন বোস ছিলেন সভাপতি। 1899 লখনৌ অধিবেশন হয়েছিল, যেখানে সভাপতি ছিলেন রমেশ চন্দ্র দত্ত। 1900 সালে লাহোরে হয়েছিল, যেখানে সভাপতি ছিলেন এন.জি. চন্দগড়কর। এরপর 1901 ক্যালকাটাতে অর্থাৎ কলকাতায় অধিবেশন হয়েছিল, দীনেশ ওয়াচা সভাপতি হয়েছিলেন। এখানে একটা নোট করার মতো জিনিস আছে যে মহাত্মা গান্ধী প্রথমবারের মতো প্রতিনিধি হিসেবে যোগদান। অনেকে মনে করবে যে এই সময় তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে ছিলেন, তাহলে তিনি কেন এখানে হঠাৎ করে এই অধিবেশনে যোগদান করলেন। তোমাদেরকে বলে রাখবো, মহাত্মা গান্ধী এই সময় 1901 একবার কিন্তু আমাদের ভারতে এসেছিলেন সপরিবারে, এবং যখন এই অধিবেশনটা হয় সেই অধিবেশনে তিনি যোগদান করেছিলেন। প্রথমবারের মতো প্রতিনিধি হিসাবে তিনি যোগদান করেছিলেন। তার পরবর্তীতে আবার তার এমার্জেন্সি ডাক হওয়ায় তিনি 1902 সালে অর্থাৎ পরের বছরেই আবার দক্ষিণ আফ্রিকাতে ফিরে গিয়েছিলেন। তো এখানে মহাত্মা গান্ধী মনে রাখবে প্রথমবারের মতো প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন। এরপরে 1902 এখানে আহমেদাবাদের অধিবেশন হয়, যেখানে সভাপতি হন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে 1903 মাদ্রাজ লালমোহন ঘোষ, এবং 1904 বোম্বে স্যার হেনরি কটন সভাপতি হয়েছিলেন। এরপরে বেনারসে অধিবেশন হয় 1905, যেখানে সভাপতি হন গোপাল কৃষ্ণ গোখলে। লর্ড কার্জন কর্তৃক ঘোষিত বঙ্গভঙ্গের তীব্র নিন্দা জানানো হয়। নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে প্রথম মতাদর্শগত সংঘাত প্রকাশ্যে আসে। স্বদেশী আর বয়কট আন্দোলনের রূপরেখা নিয়ে বিতর্ক হয়, তবে পরোক্ষভাবে বয়কট আন্দোলনকে সমর্থন দেওয়া হয়। এরপরে কলকাতা অধিবেশন 1906, দাদাভাই নওরোজি সভাপতি হন। কংগ্রেস মঞ্চ থেকে প্রথমবার সভাপতি দাদাভাই নওরোজি এই স্বরাজ শব্দটার কথা উচ্চারণ করেন, অর্থাৎ স্বরাজ শব্দটা প্রথম ব্যবহৃত হয়, স্বরাজ ঘোষণা নয়, শুধু কথাটার উচ্চারণ প্রথমবার হয় এই অধিবেশনে। স্বদেশী, বয়কট, স্বরাজ এবং জাতীয় শিক্ষা, এই চারটে ঐতিহাসিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। চরমপন্থীদের সভাপতি পদপ্রার্থী ছিলেন তিলক বা লালা লাজপত রায়, কিন্তু নরমপন্থীরা দাদাভাই নওরোজিকে সভাপতি বানিয়ে বিভাজন সাময়িকভাবে থামান। তারপর সুরাট অধিবেশন 1907, ডক্টর রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি। এই অধিবেশনটা প্রথমে নাগপুরে হওয়ার কথা ছিল, কিন্তু নরমপন্থীরা সেটা সুরাটে স্থানান্তরিত করেছিল, এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল সুরাট বিভাজন, সুরাট স্প্লিট। কংগ্রেস স্পষ্ট দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, নরমপন্থী আর চরমপন্থী, মডারেটস আর এক্সট্রিমিস্ট। চরমপন্থী নেতাদের তিলক, লালা লাজপত রায়, বিপিন পাল এরা কংগ্রেস থেকে বহিষ্কার হয়েছিলেন। মাদ্রাজ অধিবেশন তারপরে 1908 হয় ডক্টর রাসবিহারী ঘোষের সভাপতিত্বে। চরমপন্থীদের ছাড়া কেবল নরমপন্থীদের নিয়েই অধিবেশন বসে প্রথমবার। কংগ্রেসের প্রথম লিখিত সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন অফ আইএনসি তৈরি করা হয়। তারপরে লাহোর অধিবেশন 1909, পণ্ডিত মদন মোহন মালব্য ছিলেন সভাপতি। 1909 সালের মরলে মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য যে পৃথক নির্বাচন ব্যবস্থা, সেপারেট ইলেকটোরেট প্রবর্তন করা হয়েছিল, এই অধিবেশনে তার তীব্র বিরোধিতা আর নিন্দা করা হয়। তারপরে কলকাতা অধিবেশন 1911-তে পণ্ডিত বিশেন নারায়ণ ধর ছিলেন সভাপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত জন গণ মন 27 ডিসেম্বর 1911 তারিখে প্রথমবার গাওয়া হয়, এবং গানটা পরিবেশন করেছিলেন সরলা দেবী চৌধুরানী আর তার দল। আর বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়, কারণ আমরা জানি 1911-তেই বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। আর এর মাঝখানে 1910-এ এলাহাবাদে বসেছিল অধিবেশন, যেখানে সভাপতি ছিলেন স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। তারপরে 1912-তে বাকিপুরে বসে আর.এন. মধুলকর সভাপতি হন, এবং এই 1912 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের মৃত্যুর পর, মৃত্যু হয়েছিল ওনার 1912 সালে, তো সেই কারণে এই অধিবেশনে অ্যালান অক্টাভিয়ান হিউমকে কংগ্রেসের জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল, আর সে থেকেই আমরা জানি অ্যালান অক্টাভিয়ান হিউম কংগ্রেসের জনক। এরপরে করাচিতে 1913-তে হয় অধিবেশন, যেখানে নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর ছিলেন সভাপতি। তারপরে 1914-তে মাদ্রাজে অধিবেশন বসে, সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বোস, এবং 1915 সালে বোম্বেতে অধিবেশন বসে, যেখানে সভাপতি ছিলেন লর্ড এস.পি. সিনহা। এরপরে লখনৌ অধিবেশন 1916, অম্বিকাচরণ মজুমদার ছিলেন সভাপতি। নরমপন্থী আর চরমপন্থীদের পুনর্মিলন হয় এই অধিবেশনে অ্যানিবেশন আর তিলকের যৌথ প্রচেষ্টায়। 9 বছর পর চরমপন্থীরা পুনরায় কংগ্রেসে ফিরে আসেন। লখনৌ চুক্তি
হয় এই অধিবেশনেই, যেখানে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক চুক্তি একটা স্বাক্ষরিত হয়, যেখানে কংগ্রেস মুসলিমদের পৃথক নির্বাচনের দাবি সাময়িকভাবে মেনে নেয়। তারপরে কলকাতা অধিবেশন 1917, এখানে সভাপতি হন অ্যানি বেসেন্ট, যিনি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু নয়, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন অ্যানি বেসেন্ট। পুরুষ আর মহিলাদের জন্য সমান রাজনৈতিক আর ভোটাধিকারের দাবি তোলা হয় এই অধিবেশনে। আর এই অধিবেশনে কংগ্রেসের নিজস্ব তিরঙ্গা জাতীয় পতাকার প্রথম খসড়া প্রস্তাবিত হয়। তারপরে 1918-তে দিল্লিতে একটা অধিবেশন বসে, যেখানে পণ্ডিত মদন মোহন মালব্য ছিলেন সভাপতি, এবং সেখানে মন্টেগু চেমসফোর্ড সংস্কার নিয়ে আলোচনা হয়েছিল। তারপর অমৃতসরে অধিবেশন বসে 1919 সালে, পণ্ডিত মতিলাল নেহেরু ছিলেন সভাপতি, যেখানে 1919 সালের 13ই এপ্রিলের নির্মম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয় এবং আলী ভাইদের মানে শওকত আলী আর মোহাম্মদ আলী সূচিত খিলাফত আন্দোলনকে পূর্ণ সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে কলকাতার বিশেষ অধিবেশন একটা বসে 1920 সালে, যেখানে লালা লাজপত রায় হয় সভাপতি এবং মহাত্মা গান্ধীর প্রস্তাবিত অসহযোগ আন্দোলন অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্ট এর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন আর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। যদিও সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস আর জিন্না প্রাথমিকভাবে এটার বিরোধিতা করেছিলেন। তো এখানে দেখো অসহযোগ আন্দোলনটা আনুষ্ঠানিকভাবে জাস্ট উপস্থাপন আর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। ফাইনাল অনুমোদন হয়েছিল তার পরের অধিবেশন অর্থাৎ নাগপুরের নিয়মিত অধিবেশনে 1920 সালে। সি বিজয় রাঘবাচারিয়া ছিলেন এখানে সভাপতি। এখানে অসহযোগ আন্দোলনের মূল প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত আর চূড়ান্ত হয়। কংগ্রেসের 4 আনা মানে 25 পয়সা সদস্যপদ ফি চালু করা হয় এখানে, যাতে সাধারণ মানুষ অত্যন্ত কম সদস্য মানে এই ফি দিয়ে সেখানে যুক্ত হতে পারে, মেম্বার ফি দিয়ে যুক্ত হতে পারে। ভাষাগত ভিত্তিতে প্রাদেশিক কংগ্রেস কমিটি গঠনের নীতি গৃহীত হয়। মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস ত্যাগ করেন। আহমেদাবাদ অধিবেশন হয় 1921-এ, তারপর যেখানে সভাপতি হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কারাবন্দী থাকায় কার্যকরী সভাপতি হয়েছিলেন হাকিম আজমল খান। কবি হসরত মোহানি প্রথমবার কংগ্রেসের মঞ্চে পূর্ণ স্বাধীনতা প্রস্তাব পেশ করেন, যদিও গান্ধীজি তখন সেটা গ্রহণ করেনি। তারপর গয়া অধিবেশন 1922-এ হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সভাপতি। কাউন্সিল বা আইনসভায় প্রবেশ করা নিয়ে নেতাদের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হয়, প্রো চেঞ্জার্স যেমন সিআর দাস মতিলাল নেহেরু এই দলের ছিলেন, আর নো চেঞ্জার্স যে দলে ছিলেন রাজেন্দ্র প্রসাদ আর প্যাটেল রাজাগোপালচারী। সি আর দাস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। আর 1923 সালের 1 জানুয়ারি মতিলাল নেহেরুর সাথে মিলে তিনি স্বরাজ্য দল বা স্বরাজ পার্টি গঠন করেন। তারপরে দিল্লির বিশেষ অধিবেশন হয় 1923-এ, যেখানে সভাপতি হন মৌলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের ইতিহাসের কনিষ্ঠতম সভাপতি, 35 বছর বয়সে। কংগ্রেসের মূল দলের মধ্যে স্বরাজ্য দলের সদস্যদের নির্বাচন আর কাউন্সিলে প্রবেশের আইনি অনুমোদন দেওয়া হয়। এরপর বেলগাঁওতে অধিবেশন হয় 1924-এ, যেখানে একমাত্র সভাপতি হন মহাত্মা গান্ধী। মানে মহাত্মা গান্ধী তার পুরো জীবনে একমাত্র একবারই কংগ্রেসের কোনো বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, আর সেটা হচ্ছে এই বেলগাঁও অধিবেশন। গান্ধীদাস চুক্তি অনুমোদন করা হয় এবং স্বরাজ্য দলকে কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করা হয়। তারপরে 1925-এ কানপুর অধিবেশন, যেখানে সভাপতি হন সরোজিনী নাইডু, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। হিন্দি ভাষাকে কংগ্রেসের কাজকর্মে সরকারি ভাষা হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রথমবার পতাকা বন্দনা গান বিজয়ী বিশ্ব তিরঙ্গা পেয়ার গাওয়া হয়। তারপরে গুয়াহাটি অধিবেশন 1926-এ হয়, যেখানে সভাপতি হন এস শ্রীনিবাস আয়েঙ্গার। কংগ্রেসের প্রতিটা সদস্য আর কর্মকর্তার জন্য খাদি পরা বাধ্যতামূলক করা হয়। তারপরে 1927-এ অধিবেশন বসে মাদ্রাজে, যেখানে ডক্টর M.A. আনসারি হন সভাপতি। ভারত সফরে আসা অল হোয়াইট সাইমন কমিশন বয়কটের প্রস্তাব পাশ হয় এবং জওহরলাল নেহেরুর প্রস্তাবে পূর্ণ স্বাধীনতার একটা খসড়া রেজলিউশন পেশ করা হয়। এরপরে 1928-এ কলকাতাতে অধিবেশন বসে, সভাপতি হন পণ্ডিত মতিলাল নেহেরু। নেহেরু রিপোর্ট গ্রহণ করা হয়, ব্রিটিশ সরকারকে 1 বছরের আলটিমেটাম দেওয়া হয়। 1 বছরের মধ্যে ডোমিনিয়ন স্ট্যাটাস না দিলে কংগ্রেস পূর্ণ স্বরাজের আন্দোলন শুরু করবে সেটা জানানো হয়। প্রথমবার অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস গঠিত হয়। তারপর লাহোরের অধিবেশন 1929-এ, যেখানে সভাপতি হন জওহরলাল নেহেরু। ঐতিহ্যবাহী পূর্ণ স্বরাজ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রাবি নদীর তীরে 31শে ডিসেম্বর মধ্যরাতে জওহরলাল নেহেরু ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। আর 26শে জানুয়ারি 1930 তারিখটাকে সমগ্র ভারতে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আইন অমান্য আন্দোলন শুরুর দায়িত্ব গান্ধীজিকে দেওয়া হয়। আর 1930-এ তারপরে কোনো অধিবেশন হয়নি পরের বছরটায়, ওই জন্য জওহরলাল নেহেরুই সভাপতি ছিলেন।
তারপরে 1931-এ করাচিতে অধিবেশন বসে, যেখানে সভাপতি হন সর্দার বল্লভভাই প্যাটেল। গান্ধী আরউইন চুক্তি অনুমোদন করা হয় এবং গান্ধীজিকে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রথমবার মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট আর জাতীয় অর্থনৈতিক কর্মসূচি অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম সংক্রান্ত প্রস্তাব পাশ হয়, যার খসড়া বানিয়েছিলেন জওহরলাল নেহেরু। ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসির ঠিক পরপরই অধিবেশন হওয়ার তরুণরা গান্ধীজিকে কালো পতাকা দেখিয়েছিল। এরপর 1932-এ দিল্লিতে হয়েছিল অধিবেশন, যেখানে সভাপতি ছিলেন অমৃতলাল আরশের। 1933-এ ক্যালকাটাতে অধিবেশন হয়েছিল, মিস নেলি গুপ্ত যিনি তৃতীয় নারী সভাপতি ছিলেন। তারপরে বোম্বাই অধিবেশন 1934-এ বসে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভাপতি। আচার্য নরেন্দ্রদেব আর জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে এই অধিবেশনের সময় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়। গান্ধীজি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন, যদিও পরে পরামর্শদাতা হিসেবে থাকেন। এরপর 1935-এ অধিবেশন হয়নি, তো রাজেন্দ্র প্রসাদই সভাপতি সেই সময় থাকেন। তারপর ফৈজপুর অধিবেশন হয় 1936-এর ডিসেম্বরে। সভাপতি জওহরলাল নেহেরু থাকেন এবং কোনো গ্রামে বা মফস্বলে আয়োজিত কংগ্রেসের প্রথম অধিবেশন এটা ছিল। প্রথমবার জাতীয় কৃষিনীতি আর কৃষক কর্মসূচির রোডম্যাপ গৃহীত হয়। আর এই ফৈজপুর অধিবেশনটা 1936 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল, সেই জন্য মূলত এটা 1937 হিসাবেই ধরা হয়। তারপরে বসে 1938-এ হরিপুরা অধিবেশন। সুভাষচন্দ্র বসু প্রথমবার মনোনীত সভাপতি হন, সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের জন্য জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় এবং দেশীয় রাজ্যগুলির প্রজাদের জাতীয় আন্দোলনের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে ত্রিপুরী অধিবেশন বসে 1939-এ, যেখানে সুভাষচন্দ্র বসু হন সভাপতি এবং কংগ্রেসের ইতিহাসের প্রথম প্রত্যক্ষ গণতান্ত্রিক নির্বাচন ছিল এটা, যেখানে সুভাষচন্দ্র বসু গান্ধীজির পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে 1547 মানে এই এতগুলো ভোটে পরাজিত করে সভাপতি হন। গান্ধীজি বলেছিলেন এখানে সীতারামাইয়ার পরাজয় আমার নিজের পরাজয়। তারপরে ওয়ার্কিং কমিটির গঠনে গান্ধীজির সাথে বিরোধের কারণে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেন এবং 23 মে 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। আর সুভাষচন্দ্রের পদত্যাগের পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই সেশনের বাকি সময়ের জন্য সভাপতি হয়ে থাকেন। রামগড় অধিবেশন 1940-এ সভাপতি হয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করার প্রস্তাব অনুমোদন করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ভারত ছাড়ো আন্দোলনের কারণে 1941 থেকে 45 সাল পর্যন্ত কোনো বার্ষিক অধিবেশন বসেনি, ফলে মাওলানা আল আজাদ টানা 6 বছর সভাপতি পদে বহাল থাকেন। তারপরে মিরাট অধিবেশন, সভাপতি হন আচার্য জে.বি. কৃপালিনী 1946 সালে অধিবেশনে। পরাধীন ভারতের শেষ অধিবেশন এটা। তারপর 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয় এবং ভারত যখন স্বাধীন হয় তখন জে.বি. কৃপালিনী ছিলেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তারপর 1947-এ দিল্লিতে একটা অধিবেশন বসে, যেখানে রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন। স্বাধীনতার সময় এটা একটা বিশেষ অধিবেশন ছিল। আর লাস্ট 1948-এ জয়পুর অধিবেশন, সভাপতি হন ডক্টর পট্টভি সীতারামাইয়া। স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশন ছিল এটা। তো এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করে দাও, আর নেক্সট টপিক কি হবে সেটা আমাকে কমেন্টে জানাও। আর এটা আমাকে বলবে ভারতের জাতীয় কংগ্রেসকে সেফটি ভাল্ব কে বলেছিলেন। আর তোমরা এই অ্যাপের ফ্রি নোট সেকশনে এটার পিডিএফটা পাবে, ওখান থেকে তোমরা এটা পড়তে পারবে। বাকি এই অ্যাপের অন্যান্য যে সেকশন রয়েছে সেখানে তোমরা আমাদের ইবুক অর্থাৎ পিডিএফ, মক টেস্ট, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট সিরিজ, বিভিন্ন কোর্স, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের চাকরির জন্য বিষয় ভিত্তিক এবং পরীক্ষা ভিত্তিক, এবং এই প্রত্যেকটা ব্যাচেই তোমাদের মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের সাথেই মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে অ্যাক্সেস করতে পারবে। আর এগুলো নিয়ে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এখানে প্রত্যেকটা ব্যাচই কিন্তু এইভাবে টপিক ওয়াইজ তোমাদের আলাদা আলাদা করে ধরে ধরে করানো হয় প্রত্যেকটা ব্যাচে। এখন বর্তমানে তোমাদের পিএসসি মিসলেনিয়াস ব্যাচ চলছে, পঞ্চায়েত পরীক্ষার ব্যাচ চলছে, এছাড়া WBCS, রেলওয়ে, এসএসসি এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল। তো সরাসরি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কথা বলতে পারো, বা ডেমো ক্লাস চাইলে কোর্স সেকশনে এসে সরাসরি এখান থেকে ডেমো ক্লাস দেখে যে কোনো ব্যাচে তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। গুড নাইট।